প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনী নিয়ে প্রথমবার মুখ খুললেন শেখ হাসিনা। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে 24 ঘন্টা পর বিবৃতি দিল সেনাবাহিনী। দুটি বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। গত 1 বছর হয়ে গেছে শেখ হাসিনা পতন হয়ে দেশ ত্যাগ করে বিদেশে অবস্থান করছেন। এই 1 বছরের মধ্যে তার অসংখ্য বক্তব্য, অডিও বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, আওয়ামী লীগের ফেসবুক পেজে, আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন জনের সাথে কথাবার্তার অডিও আলাপ বেরিয়েছে। কিন্তু সেনাপ্রধানকে নিয়ে তিনি আজ পর্যন্ত কখনো কথা বলেননি, অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাননি। সেনাবাহিনী নিয়ে কখনো তিনি কথা বলেননি, অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাননি। কিন্তু গোপালগঞ্জ সহিংস ঘটনা 16 জুলাই ঘটবার পর 16 জুলাই রাতে এক অডিও বার্তায় প্রথমবারের মতো শেখ হাসিনা সেনাবাহিনীকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন। সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে ধরা, আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির বেতন বৃদ্ধি করার সব বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি, এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বর স্থান, এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যা সেনাবাহিনী করলো, এই ছবিতে আজকে বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে। জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে, এটাই তো দুর্ভাগ্যের। আর যখন এই ইউনূস বাহিনী এসে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা তো তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে, তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসিনা তো একেবারে হাসনাত দা ওয়াকার স্লোগানই দিয়ে দিল, এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যারা আছে টাইমে এখন পথে নামতে হবে এবং এই দুষ্কর্মের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং এখনো টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে, চিত্র তার থেকে বেশি ভয়াবহ। গলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে। তার অপরটা কি করলো? তাদের যায় কেন সেখানে? কাজে এই ঘৃণ্য অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি, এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাতে মুক্তি করার জন্য। কাজে অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য এবং ইউনূস সরকারের পতন ঘটিয়ে দেশের শান্তি, নিরাপত্তা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে। কারণ আমার আর কেউ নেই, আমার একমাত্র দেশবাসী আছে। তাদের জন্যই এসেছি, তাদের জন্য কাজ করেছি, দেশের মানুষের জন্যই আমি কাজ করেছি। কাজে এই মানুষই আমার, এটাই তো আমি বাংলাদেশের সাধারণ জনগণকে তো আমার পরিবার হিসেবে নিয়েছি। কাজে তাদের মঙ্গলের জন্য আমি কাজ করেছি। কাজে আজকে গোপালগঞ্জে যে জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এবং এখানে তিনি জেনারেল ওয়াকার সেনাপ্রধানের নাম উচ্চারণ না করলেও সেনাবাহিনীর কি কি উন্নতি করেছিলেন ক্ষমতায় আসবার পর, 96 সালে ক্ষমতায় আসবার পরে তাদের খাবার দাবার, বাসস্থান ইত্যাদি নিয়ে কিভাবে গাড়ি কেনা থেকে শুরু করে কিভাবে উন্নতি করেছিলেন, সেই কথাগুলো তিনি স্মৃতিচারণ করেছেন। এবং একই সাথে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছেন গোপালগঞ্জ উত্তপ্ত করার বিষয়ে। এবং জাতিসংঘ গোপালগঞ্জ উত্তপ্ত করার বিষয়ে সেনাবাহিনীর উপস্থিতি বা বিশ্ববাসীর কাছে তুলে ধরবার কথা বলেছেন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে। অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ করছেন আজকে শেখ হাসিনা। এবং একই সাথে তিনি একথাও বলেছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে
মানে ঝাঁপিয়ে পড়তে, আর বসে থাকার সময় নাই, এই কথাটাও বলেছেন তিনি। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কি বসে থাকবে নাকি মাঠে নামবে। আবার এরই মধ্যে আজকে গোপালগঞ্জ সহিংসতার প্রায় 24 ঘন্টা পরে সেনাবাহিনী নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে। বাংলাদেশের গণমাধ্যমে সেনাবাহিনী নিয়ে সমালোচনা না থাকলেও আন্তর্জাতিক অসংখ্য গণমাধ্যমে সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনীর ছবি ইতিমধ্যে আমরা সকাল থেকে আজকে দিনের শুরু থেকে দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসছে, এবং এগুলো আসবার ফলে সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক একটি নেতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে সেনাবাহিনী 24 ঘন্টা পর তাদের অবস্থান পরিষ্কার করলো গতকালকের ভূমিকা নিয়ে। আমি সংবাদ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে, সেটি একটু পড়ে আপনাদের শোনাই, তাহলেও একটু ধারণা পাওয়া যাবে। গোপালগঞ্জের পরিস্থিতির উপর সেনাবাহিনীর বক্তব্য, জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান। ঢাকা 17 জুলাই 2025 বৃহস্পতিবার। গত 16 জুলাই 2025 তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অতঃপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয়। সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসন কর্তৃক জারিকৃত কারফিউ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। গতকাল সকাল হতে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করছেন। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সদা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যাই হোক, আমরা 24 ঘন্টা পরে হলেও সেনাবাহিনীর একটি বিবৃতি পেলাম, বক্তব্য পেলাম। তবে গতকালকে যারা নিহত হয়েছেন তাদের ইতিমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। দাফন এবং শেষকৃত্য, একজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হয়েছেন। এবং আরেকটি বিষয় যে তাদের যে দাফন হয়েছে, সৎকার হয়েছে কোন রকম ময়নাতদন্ত ছাড়া। সেনাবাহিনীর বিবৃতিতে কত সংখ্যক সেখানে সাধারণ মানুষ আহত হয়েছে, সেখানে কত সংখ্যক মানুষ নিহত হয়েছে, এখনো পর্যন্ত কিছু মানুষ নিখোঁজ আছে, এখনো পর্যন্ত অনেক মানুষ হসপিটালে আছে, সেগুলো আসেনি। সেনাবাহিনীর বিবৃতিটাও অসম্পূর্ণ। যাক, অবশেষে আমরা সেনাবাহিনীর একটা অসম্পূর্ণ হলে বিবৃতি পেলাম। গোপালগঞ্জে একটা বিশেষ ঘটনা ঘটে গেছে 16 জুলাই। এখন এই ঢেউটা সারা বাংলাদেশে লাগে কিনা, কিংবা সেনাবাহিনীর ভূমিকা এরকমই প্রশ্নবিদ্ধ হয় কিনা। প্রশ্নবিদ্ধ হয়ে কাজ করা যায় না, প্রশ্নের ঊর্ধ্বে থাকতে হয়, প্রশ্নাতীত থাকতে হয়, প্রশ্নাতীত ভূমিকায় থাকতে হয়। কিন্তু গতকালকে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এটি দেশে বিদেশে গণমাধ্যমে এসছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেনাবাহিনী নিয়ে কথা বলেছেন, সেনাবাহিনী বিবৃতি দিয়েছেন, ভালো কথা। এখন সামনের দিনগুলোতে গোপালগঞ্জ পরিস্থিতি কি ঘটছে এবং সামনে অন্যান্য জায়গায় কি ঘটছে, সেনাবাহিনীর ভূমিকা অন্যান্য জায়গায় একপাক্ষিক না দ্বিপাক্ষিক না ত্রিপাক্ষিক হয় না বহুপাক্ষিক হয় নাকি সবার পক্ষে হয়, সব মানুষের পক্ষে হয়, এটি আসলে সেনাবাহিনী সন্দেহ তৈরি করে ফেলেছে। এই সন্দেহের জায়গাটা সেনাবাহিনীরই দূর করতে হবে।
ঘটনাটি বলি, প্রসঙ্গটি বলি, এটি বাংলাদেশের একটি গণমাধ্যমের আজকের কালের কণ্ঠ থেকে আমার ধার করা। আজকের কালের কণ্ঠ তাদের প্রিন্ট সংস্করণে আজকে প্রথম পাতায় নিচের দিকে কোনায় একটি সংবাদ করেছে যে সংকটে সেনাবাহিনী ভরসা। আসলে কি সংকটে সেনাবাহিনী ভরসা? তাদের এই প্রতিবেদনটি করবার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে, বিশেষ করে এনসিপি নেতারা যে কুৎসা রটনা রটিয়েছে, এরপরেও গতকালকে গোপালগঞ্জ পরিস্থিতিতে আপনারা জানেন যে সেনাবাহিনী এনসিপি নেতাদের জান বাঁচিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে গেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে মূলত কালের কণ্ঠ এই প্রতিবেদনটি করেছে। আমি বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে আসলে প্রশংসা করেছি, আস্থা রাখতে বলেছি, বিশ্বাস করতে বলেছি। কমপক্ষে আমার এই ইউটিউব চ্যানেলে 50টির মতো ভিডিও হবে যে সেনাবাহিনী নিয়ে আমি প্রশংসা করেছি, যে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমি কেন বলেছি? আমি এই কারণেই বলেছি যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে আর আস্ত রাখেনি দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। একমাত্র আস্থার জায়গা, ভরসার জায়গায় ছিল সেনাবাহিনী। সেই সেনাবাহিনী ব্যারাকের বাইরে এসে আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। সেই জায়গায় সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রেখে আমি প্রশংসা করেছি, আস্থা রাখতে বলেছি, বিশ্বাস রাখতে বলেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটিয়েছে তা সেনাবাহিনী দ্বারা, তা সত্যিকার অর্থে আমি আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায়, আমি নিজেও আর আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় রাখতে পারছি না। আমি যদি এর আগে আস্থা রাখতে বলি, বিশ্বাস রাখতে বলি, আমি দুঃখিত যে সেনাবাহিনী আমাদেরকে শেষ পর্যন্ত বাঁচাবে, কিন্তু আসলে বাঁচাবে কিনা সে ব্যাপারে আমিও সন্দিহান। সেনাবাহিনী আজকে নিজেই নিজেকে, আমরা প্রশংসা করছি, আমি আজও আস্থা বিশ্বাস রাখতে চাই, কিন্তু আস্থা বিশ্বাস রাখবার মতো পরিস্থিতি বা পরিচয় ঘটানো যে আপনাদের প্রতি আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, সেই আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটায় চূড়ান্ত পেরেক মেরেছেন গতকালকে গোপালগঞ্জের ঘটনায়। গোপালগঞ্জে অসংখ্য মানুষকে গুলি করে আহত করা হয়েছে, গোপালগঞ্জে অসংখ্য মানুষকে গুলি করে নিহত করা হয়েছে। সেই জায়গায় আমি সেনাবাহিনীর প্রতি আর আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় আসতে পারছি না। কিন্তু এখনো সময় আছে সেনাবাহিনী আস্থা বিশ্বাসের জায়গাটা কিন্তু ফেরাতে পারে। আমাদের সর্বশেষ প্রতিষ্ঠান সেনাবাহিনী। এই সেনাবাহিনী যদি বিতর্কিত হয়ে যায়, সেনাবাহিনী যদি কলঙ্কিত হয়ে যায়, এনসিপির নেতারাই বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। কালের কণ্ঠের এই প্রতিবেদনে সেগুলো উঠে এসেছে, আমি সেই আলাপগুলোতে পরে আসছি। কিন্তু আমরা বরাবর সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রেখেছি। এখন সেনাবাহিনী গতকালকে যা ঘটিয়েছে সেটি আস্থা এবং বিশ্বাস রাখবার মতো নয়। আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী যে সেনাবাহিনীর কেন এত প্রশংসা করছি। কারণ আমি প্রশংসা করছি আমার নিয়ম অনুযায়ী, আমার দেশের গৌরবের প্রতিষ্ঠান অনুযায়ী, আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে সেনাবাহিনীর অবদানের কথা, পেছনের কথা চিন্তা করে আমি প্রশংসা করছি এবং শেষ আলোটা সেনাবাহিনীর মাধ্যমে জ্বালাতে চাই। এখন পর্যন্ত আমি এখনো বলছি, আমার এখন আর ভরসা নেই, আস্থা নেই, কিন্তু তারপরেও বলছি সেনাবাহিনী প্রমাণ করতে হবে, প্রুভ করতে হবে যে তারা সংকটে তারাই ভরসা। গতকালকে সংকটে সেনাবাহিনী ভরসা যে ভূমিকাটা পালন করলো, এই যে কালের কণ্ঠের সংবাদে যেটি বলা হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনায় আবারও প্রমাণ হলো সংকটে সেনাবাহিনী ভরসা। গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন সংঘাতময় পরিস্থিতিতে সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়েন। প্রথমে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন, সেখান থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদে গোপালগঞ্জ ছাড়ার ব্যবস্থা করে। অন্তর্বর্তী সরকারের পক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের ভূমিকার প্রশংসা করেছে। সংকটে সহায়তার জন্য সেনাবাহিনীর এই ভূমিকার উদাহরণ অনেক। গত বছর 25 আগস্ট প্রায় 10,000 আনসার সদস্য নিজেদের দাবি আদায়ে সচিবালয়ে ঘেরাও করে। সেখানে হাসনাত আব্দুল্লাহ সহ 50 জন শিক্ষার্থী আন্দোলনরত আনসার সদস্যদের হামলার শিকার হন। সে সময় সেনাবাহিনী তাদের উদ্ধারে এগিয়ে যায়। সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহকে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএসে ভর্তির ব্যবস্থা করে। সেদিনের সেই চরম উদ্বেগজনক পরিস্থিতি
নিয়ন্ত্রণ করতে গিয়ে 6 জন সেনা সদস্য আহত হন। তাদের একজনের অবস্থা ছিল গুরুতর, কিন্তু বিশেষ মহল সেনাবাহিনীর প্রশংসার বদলে প্রশ্নবিদ্ধ করতেই তৎপর। এই হাসনাত আব্দুল্লাহ, যে হাসনাত আব্দুল্লাহকে গত বছর 5 আগস্ট পরবর্তী সময়েও সেনাবাহিনী বারবার প্রাণ বাঁচিয়েছে, সেই হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনী সেনা প্রধানকে বিতর্কিত করতে কিন্তু ছাড়েনি, বিতর্কিত করবার প্রয়াস নিয়েছে। 1.5 মাস আগেও এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সেনাবাহিনীর অবস্থান ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। রংপুরে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে হামলা প্রসঙ্গে তিনি লেখেন, পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়টা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে। এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ গত মার্চে নিজের ফেসবুকে সেনা প্রধানকে ইঙ্গিত করে বিভ্রান্তিকর মন্তব্য করেন। বিষয়টি তার নিজের দলকেই অস্বস্তিতে ফেলে দেয়। হাসনাত আব্দুল্লাহর পোস্টের কাছাকাছি সময়ে সেই ফেব্রুয়ারি মাসেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেনা প্রধানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তবে সেনাবাহিনী এসব বিষয়ে তেমন প্রতিক্রিয়া দেখায়নি। অর্থাৎ একটা জিনিস খেয়াল করুন যে হাসনাত বলুন, সার্জিস বলুন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলুন, বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে কটূক্তি করেছে। এমনকি তাদের যারা পৃষ্ঠপোষকতা করে বিদেশ থেকে, পিনাকি ভট্টাচার্যের কথা যদি বলি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সবসময় অপসারণ চায়। কিংবা ধানমন্ডি 32 যখন ভাঙা হলো, তখন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, ধানমন্ডি 32 ভাঙা হলো। সেই সময় বিদেশ থেকে পিনাকি ইলিয়াসের কণ্ঠে উচ্চারিত হয়েছে যে 32-এর পাশে মিরপুর রোডে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, সেনাবাহিনীর উপরে বুলডোজার তুলিয়ে দাও। অথচ যারা এগুলো করছে, যারা কটূক্তি করছে সেনাবাহিনীকে নিয়ে, তাদেরকে সেনাবাহিনী বারবার রক্ষা করতে এগিয়ে এসেছে। কালের কণ্ঠের যে শিরোনাম যে সংকটে সেনাবাহিনী ভরসা, এটি সেনাবাহিনী বারবার প্রমাণ করেছে। অর্থাৎ যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছে, তাদের সংকটে, তাদের বিপদে বারবার সেনাবাহিনী তাদেরকে বাঁচাতে এসছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জনগণকে শুধুমাত্র তারা সংখ্যায় কতটা? আজকে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীর পক্ষে বা বৃহৎ জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য এই যে দেশব্যাপী যে মব হচ্ছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটস নিয়ে রাস্তায় আছে, বাইরে আছে, ব্যারাকের বাইরে আছে। হ্যাঁ, অনেক কথা বলবেন, সেনাপ্রধানও বলেছেন যে আমরা সীমিত জনবল, আমরা মাত্র 30,000 জনবল রোস্টার ডিউটি করে আমরা দায়িত্ব পালন করি। কিন্তু আপনারা তো মাঠে আছেন, আপনারা তো আপামর জনসাধারণের ভরসাস্থল হয়ে উঠছেন না। এতে করে আপনারা দেশে বিদেশে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসছেন। আজকে দেশে যা কিছু ঘটছে এর দায় দায়িত্ব আপনাদের উপরে বর্তাচ্ছে। আমি খানিক আগে বলছিলাম যে সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে। কারা আক্রমণ করছে? যারা আজকে ক্ষমতায় আছে তারাই আক্রমণ করছে। সেনাপ্রধান নিজেও সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার আহ্বান জানিয়ে গত 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ দিবসে বলেছিলেন যে একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। তিনি আরো বলেছিলেন, আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। নেভি, এয়ারফোর্স, উই অল, আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দিন, আমাদের প্রতি আক্রমণ করবেন না, উপদেশ দিন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই। আজকে সেনাবাহিনীর যে সমালোচনা করছি, আজকে সারা বাংলাদেশ ব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। আপনি সেনাপ্রধান, আপনি সেনাবাহিনী, এই সমালোচনাগুলো গ্রহণ করুন। সারা বাংলাদেশের জনগণের পালস বোঝবার চেষ্টা করুন। অন্ততপক্ষে কোনো একটা বিশেষ পক্ষের হয়ে কাজ করবেন না। সেনাবাহিনীকে বিতর্কিত করবার অপচেষ্টা কারা করছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে কারা সরিয়ে দিতে চায় আপনি জানেন। আপনি সেই অনুযায়ী আপনি বলেছেন যে উপদেশ দিন, পরামর্শ দিন। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে পরামর্শ দিতে চাই যে সেনাবাহিনী বাংলাদেশের সব মানুষের হয়ে উঠবে। গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা একদম ক্রিয়েট ঘটনা। হ্যাঁ, সেনাবাহিনী হয়তো সেখানে এটিকে
রক্ষা করবা, কিংবা যারা উস্কানিদাতা হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ। সেনাবাহিনীকে যেভাবে উস্কানি দিয়েছে, বিভিন্ন সময়ে গোপালগঞ্জবাসীকে উস্কানি দিয়েছে, সেই উস্কানি দাতাদের সেনাবাহিনী বেঁচে এনেছে। সেনাবাহিনী হয়তো এনসিপি নেতাদের বাঁচিয়ে এনেছে, কিন্তু গোপালগঞ্জে কত মানুষ হত্যার শিকার হয়েছে তার জবাব কে দেবে? আজকে সেনাবাহিনী শুধু বাংলাদেশে না, আজকে বিশ্বব্যাপী কাঠগড়ায়। আজকে এই জন্যই বলবো যে সেনাবাহিনী সংকটে কি ভরসা? সেনাবাহিনী কি আসলে সব মানুষের সংকটের ভরসা হয়ে উঠছে না। আমরা চাইবো আমাদের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী এখনো প্রত্যাশা জাগিয়ে রাখবো। আমি সেনাবাহিনীর প্রশংসা করলে আমাকেও অনেক মানুষ বিরূপ মন্তব্য করেন। আমি এতদিনও প্রশংসা করে আসছি, এখনো প্রশংসা করতে চাই। প্রশংসার জায়গায় আসুন। গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেখান থেকে ঘুরে দাঁড়ান, সেখান থেকে নিজেদেরকে পুনরুদ্ধার করুন। কোন একটি বিশেষ পক্ষের হয়ে উঠবেন না, সব মানুষের, সব ভয়েসের পক্ষে হয়ে উঠুন। আমরা সাধারণ মানুষ সেটাই প্রত্যাশা করি।